আচ্ছা, আজকে আমরা শুরু করছি কসি ইন্টিগ্রাল ফর্মুলা। তো এটাই আমাদের সিলেবাসের লাস্ট টপিক, কমপ্লেক্স অ্যানালিসিসের আপাতত যে সিলেবাস আছে তার লাস্ট টপিক। তো আমরা এর আগেও ইন্টিগ্রেশন দিয়ে অ্যানালিটিক্যাল ফাংশনের উপরে রেজাল্ট পেয়েছি। কি না, তো একটা ডোমেন যার ভেতরে একটা সি বলে একটা কার্ভ আছে, ঠিক আছে? সেই কার্ভের ভেতরে ফাংশনটা, ভেতর মানে উইদিন অ্যান্ড অন সি ফাংশন এফ জেড, সেটা পুরোটাই অ্যানালিটিক, ঠিক আছে? তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি সেটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে কসি ফান্ডামেন্টাল থিওরাম, যে অ্যানালিটিক ফাংশন উইদিন অ্যান্ড অন সি, সেরম ফাংশনের যদি আমি ওই সি কার্ভের উপর ইন্টিগ্রেশন করি, দিস ইন্টিগ্রেশন শুড ভ্যানিশ, ঠিক আছে? তাহলে এটা কসি ফান্ডামেন্টাল। এবার কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা কি বলছে? ইন্টিগ্রাল ফর্মুলাটা বলছে যে একই জিনিস, যে এফ জেড ফাংশনটা উইদিন অ্যান্ড অন সি অ্যানালিটিক। এবার আলফা হচ্ছে একটা পয়েন্ট ওর ভেতরে। তাহলে আমি এই এফ অফ আলফা, মানে এই আলফা পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, সেইটার ভ্যালু হচ্ছে 2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা অফ ডিজেড, এরম লিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের কসি ইন্টিগ্রাল ফর্মুলা। দুটোর মধ্যে বেসিক পার্থক্য বোঝার একটু চেষ্টা করো। এখানটাই যে ফাংশনটা অ্যানালিটিক, সেই ফাংশনটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করেছে, শুধু সেই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করেছে, তার তার আগে পিছে মানে তার গুণ ভাগ যোগ কিছু নেই। অ্যানালিটিক ফাংশনে সি বরাবর ইন্টিগ্রেশন করেছে জিরো। এবার কি করছে, শুধু এফ জেডটা অ্যানালিটিক, ঠিক আছে, তাকে ভাগ করে দিয়েছে জেড মাইনাস আলফা দিয়ে। তাহলে এইবার এই যে এফ জেডটা অ্যানালিটিক, কিন্তু এফ জেড বাই জেড মাইনাস আলফা এটা তো আর অ্যানালিটিক নয়, কারণ আলফাটা হচ্ছে ইনসাইড সি একটা পয়েন্ট। তাহলে যে আমার জেডের ভ্যালু আলফা বসবে, তখন এই গোটা ফাংশন, যেটাকে আমি যদি ফাই জেড বলি, ফাই জেডটা নট অ্যানালিটিক হয়ে যাবে। এফ জেড অ্যানালিটিক ঠিক আছে, কিন্তু তাকে তো ভাগ করা হয়েছে জেড মাইনাস আলফা, যেখানে আলফাটা সি এর ভেতরের একটা পয়েন্ট। তাহলে এটা কিন্তু অ্যানালিটিক হবে না। যদি না হয় তাহলে এরকম একটা ফাংশন, তার সাথে যদি তাকে যদি ইন্টিগ্রেশন করে সামনে 1/2πi গুণ করে দিই, তাহলে তার ভ্যালু হবে এফ অফ আলফা, বা এফ অফ আলফার ভ্যালু 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস আলফা, যেখানে এফ জেডটা সি অন অ্যান্ড ইনসাইড সি অ্যানালিটিক, কিন্তু যেহেতু জেড মাইনাস আলফা দিয়ে ডিভাইড করেছে, সেই জন্য সে মানে সে বলতে এটা একসাথে মিশে আর অ্যানালিটিক হতে পারেনি, ঠিক আছে? তাহলে আমি ফান্ডামেন্টাল থিওরামে অ্যানালিটিক ফাংশনকে ইন্টিগ্রেশন করছি, কিন্তু কসি ইন্টিগ্রাল ফর্মুলাতে কিন্তু অ্যানালিটিক ফাংশনকে আমি ইন্টিগ্রেশন করছি না, নন অ্যানালিটিক একটা স্পেশাল টাইপের ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট কি আমার নোটেই দেওয়া আছে, আমি একবার মুখে বলে দিচ্ছি। ইফ এফ ইজ অ্যানালিটিক উইদিন অ্যান্ড অন এ সিম্পল ক্লোজ রেক্টিফাইবল কার্ভ সি অ্যান্ড আলফা ইজ এ পয়েন্ট ইনসাইড সি, অন সি নয় কিন্তু, হ্যাঁ, ইনসাইড সি, ভেতরে আছে, দেন এফ অফ আলফা ইকুয়ালস টু 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস আলফা অফ ডিজেড, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কি, প্রুফটাও নোটে যেরকম আছে আমি সেম ওরকমই করিয়ে দিচ্ছি, যে clearly fz by z minus alpha is not analytic inside C since alpha lies inside C, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা ধরে নিচ্ছি C, এইখানটায় ধরো আলফাটা আছে, আলফা পয়েন্টটা, আমি তাকে বেস করে খুব ছোট্ট একটা সার্কেল চিন্তা করছি। ছোট সার্কেল আমি আঁকা সুবিধার জন্য বড় আঁকলাম। ছোট সার্কেল মানে রেডিয়াস হতে হবে স্মল, তাহলে রেডিয়াসকে আমি ধরে নিলাম এপসিলন, এবং সেই সার্কেলের নাম দিয়ে দিলাম গামা। তাহলে লেট আস কনসিডার এ সার্কেল গামা জেড মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু এপসিলন হুজ সেন্টার ইজ অ্যাট আলফা অ্যান্ড রেডিয়াস ইজ এপসিলন হুইচ ইজ ভেরি স্মল, ঠিক আছে? নাও integration over C f of z by z minus alpha dz, this should be equals to gamma f of z by z minus alpha of dz, কারণ আমরা কনসিকুয়েন্সেস অফ কসি ফান্ডামেন্টাল থিওরাম এর আগে ক্লাসে আমরা দেখেছি যে সি এর ভেতরে যদি একটা অন্য কার্ভ গামা থাকে, তাহলে সি এর ইন্টিগ্রেশন যা, গামার ইন্টিগ্রেশন ওটাই, এক্সেপ্ট এর ভেতরে পুরো পোর্শনে ফাংশনটা অ্যানালিটিক হতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার গামা, ঠিক আছে? দিয়ে উপরের
নিউমিনেটরটাকে আমি এফ জেড আছে সেখানটা লিখলাম এফ জেড মাইনাস এফ অফ আলফা প্লাস এফ অফ আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস আলফা অফ ডিজেড। ঠিক আছে, তাহলে তাই যদি হয় পরের লাইনে আমি সেপারেট করে দিই, এইটা ডিভাইডেড বাই এটা প্লাস এইটা ডিভাইডেড বাই এটা, দে ফাংশানও সেপারেট করে দিলাম, একবারে আমি ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি সেপারেট করি দেখো এরকম আসবে, প্লাস ওই দিকের আর একটা পড়ে থাকবে এফ অফ আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস আলফা অফ ডিজেড। তাহলে আমি দুটো ইন্টিগ্রেশনে সেপারেট করে দিয়েছি, এটাকে আমি দিয়ে রাখলাম 1 নম্বর। এবার আমি এটার ইন্টিগ্রেশন আর এটার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, সেপারেটলি। তাহলে এবার এটার যদি আমি করি, নাও ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ আলফা, এফ জেডটা না হয় ভেরিয়েবল ফাংশন, মানে ভেরিয়েবলটা জেড আছে কিন্তু এখানে জেডের ভ্যালু পার্টিকুলার আলফা পুট করে দিয়েছি, তার মানে এটা পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে এটা বেরিয়ে আসবে বাইরে, পড়ে থাকবে ডিজেড বাই জেড মাইনাস আলফা। ঠিক আছে, দেখো একদম সহজ প্রমাণ, একটু বড় হতে পারে কিন্তু প্রমাণ সহজ। আচ্ছা, এবার এই পোর্শনটুকুর ইন্টিগ্রেশন আমরা আগেও জানি যে 2πi এসছে, যদি মনে না রাখতে পারো আমি ইয়েটা করে দিই, যে কীভাবে করেছিলাম সেটা দেখে দিই। মডিউলাস অফ জেড মাইনাস আলফা ইকুয়ালস টু এপসিলন, তাহলে জেড মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু, তার মানে এটা কি রেডিয়াস হচ্ছে এপসিলন, সেন্টার আলফা, এরকম একটা সার্কেল, তাহলে সেটাকে মডটা তুলে দিলে কেমন লেখা হয়, এপসিলন ই টু দি পাওয়ার আই থিটা, এরকম লেখা হয়, আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে থিটা ভ্যারিজ ফ্রম 0 to 2π। ঠিক আছে, এবং ডিজেড লাগবে, তাহলে এটাকে যদি ডিজেড করি তাহলে এটা অ্যান্ড ডিজেড ইজ ইকুয়ালস টু, এটাকে যদি তাহলে এদিকে ডি থিটা আসবে, তাহলে আইটা সামনে আসবে ডেরিভেটিভ করলে, আই এপসিলন ই টু দি পাওয়ার আই থিটা অফ ডি থিটা। ও সরি, এটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, সেগুলো আমি সব এখানটা পুট করে দিই। তাহলে এফ অফ আলফা ইন্টিগ্রেশন ডিজেডের ভ্যালু আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা, সরি আই এপসিলন ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা ডিভাইডেড বাই এটার ভ্যালু এটা, দ্যাট মিনস এপসিলন ই টু দি পাওয়ার আই থিটা, থিটা ভ্যারিজ ফ্রম 0 to 2π। দিয়ে এপসিলন এপসিলন কেটে গেল, এটা এটা কেটে গেল, পড়ে থাকলো আইটা বাইরে নিয়ে চলে আসি, তাহলে আই এফ অফ আলফা ইন্টিগ্রেশন ওভার 0 to 2π ডি থিটা, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত, 2π, তাহলে 2πi এফ অফ আলফা। এটা আমি বলছিলাম যে ইন্টিগ্রেশনটা 2π হবে, এর আগে আমি একটা কোনো ভিডিওতে বলে রেখেছিলাম যে এটা মনে রাখবে এই ফর্মেটে, যদি মনে না রাখতে পারো কোনো অসুবিধা নেই, দুটো লাইন করলে চলে আসবে। তাহলে এই পার্টের ইন্টিগ্রেশন পেয়ে গেছি, এবার এই পার্টের ইন্টিগ্রেশনটা কি হয় সেটা আমরা দেখি। যে এগেন এটাকে আমি ধরো 2 নম্বর দিয়ে রাখলাম। এগেন দেখো এইটা কেমন কিভাবে আছে, এইটা দেখো দেখে বুঝতে পারছো কি না, এফ ড্যাশ আলফা যদি লিখি তাহলে সেটা কেমন লিখবো, লিমিট জেড টেন্স টু আলফা এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা, এটা ডেরিভেটিভের ফর্মুলা আলফা পয়েন্টে। এই পোর্শনটা আছে আমার ইন্টিগ্রেশনের ভেতরে, তাহলে যে করেই হোক আমাকে এফ ড্যাশ আলফা এই ব্যাপারটাকে নিয়ে আসতেই হবে। তাহলে এগেন এফ জেড ইজ অ্যানালিটিক অ্যাট আলফা, কোশ্চেন নেই, থিওরামি স্টেটমেন্টে বলা ছিল। তাহলে তাই যদি হয় তাহলে দেন অ্যানালিটিক মানে ডিফারেন্সিয়েবল, দেন উই ক্যান রাইট এফ ড্যাশ আলফা ইজ ইকুয়ালস টু লিমিট জেড টেন্স টু আলফা এফ অফ জেড, এটা ইনফিনিটি নয় কিন্তু, হ্যাঁ সব আলফা, এফ অফ আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস আলফা। এইবারে আমি যদি লিমিটটাকে তুলে দিতে চাই, দেখো এই কাজ আমরা আগেও করেছি, যেটা হচ্ছে এল হসপিটাল রুলে করেছিলাম, কমপ্লেক্স নাম্বারের এল হসপিটাল রুলে, সম্ভবত ফার্স্ট ভিডিওটাই বা হয়তো ভিডিও করা নেই ওটার, এল হসপিটাল রুল প্রমাণ করতে গিয়ে এরকম করেছিলাম। তাহলে জেড টেন্স টু আলফা এই ফাংশনের লিমিট হচ্ছে এইটা, লিমিটটা যদি তুলে দিই তাহলে এই ফাংশনের ভ্যালু ডাইরেক্টলি এটার সাথে সমান হবে তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, লিমিট বসালে এর এই ফাংশনটার ভ্যালু এটা আসছে, এই গোটা ফাংশনটার ভ্যালু এটা আসছে, লিমিট না বসালে এটার সাথে সমান হতেও পারে নাও হতে পারে, তার মানে এর থেকে বড় হতে পারে এর থেকে ছোটও হতে পারে। তাহলে সেই জন্য দেন এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ আলফা প্লাস ইটা লিখে দিলাম, হোয়ার ইটা টেন্স টু 0
অ্যাজ জেড টেন্স টু আলফা। যখনই আমাদের ইটা টেন্স টু জিরো অ্যাজ জেড টেন্স টু আলফা, কেন এইটা থেকে এটা আসলাম, এবার এটা থেকে এটাও তো যেতে পারা উচিত। তাহলে এবার যেই আমি লিমিট জেড টেন্স টু আলফা লিখবো, এই দিকটা এটার সাথে ইকুয়াল হলো, আর এই দিকটা জেড টেন্স টু আলফা, মানে এটার উপরে তো কোনো এফেক্ট নেই, জেড বলে কোনো টার্মই নেই, তাহলে এটা হলো এইটা, তাহলে এটাকে শুড বি জিরো, তবেই এই রেজাল্টটা পাবো। সেই জন্য অ্যাজ জেড টেন্স টু আলফা ইটা টেন্স টু জিরো। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ আলফা প্লাস ইটা হোয়ার ইটা টেন্স টু জিরো অ্যাজ এপসিলন টেন্স টু জিরো। কেন? দেখো এখানটায় আমরা সার্কেলটা কেমন নিয়েছি, যে সার্কেলটার সেন্টার হচ্ছে আলফাতে, রেডিয়াস হচ্ছে এপসিলন। এবার জেড টেন্স টু আলফা মানে সার্কেলের যত পয়েন্ট আছে সবগুলো আলফার দিকে যাচ্ছে, মানে আলফার কাছে চলে যাচ্ছে। জেড টেন্স টু আলফা মানে তাই, এই সার্কেলের যত জেড বলে পয়েন্ট আছে সব সেন্টার আলফার দিকে চলে যাচ্ছে, মানে কাছাকাছি আছে। তাহলে জেডগুলো যদি আলফার কাছাকাছি থাকে তাহলে রেডিয়াসকে ছোট হতে হবে, ভেরি স্মল হতে হবে, সেই জন্য এপসিলন টেন্স টু জিরো, এই জায়গাটায় আমরা এটা লিখেছি। বুঝা গেল? আচ্ছা, তারপরে যেটা পেলাম সেটাই যদি এই ইন্টিগ্রেশনে পুট করে দিই, এক মিনিট, হ্যাঁ যেটা পেলাম সেটা যদি এই ইন্টিগ্রেশনে পুট করে দিই তাহলে কি আসবে? তাহলে সো ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা অফ ডি জেড ইজ ইকুয়ালস টু পুট যদি করে দিই এটার উপরে ইন্টিগ্রেশন, তার মধ্যে এটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা, সরি ইন্ডিপেন্ডেন্ট অফ জেড, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, পড়ে থাকবে গামা ডিজেড প্লাস, এটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে আসবে না কারণ এটা কিন্তু জেডের উপরে ডিপেন্ডেন্ট। এটাকে লিখেছি এরকম সেটা আলাদা কথা, কিন্তু অ্যাকচুয়ালি জেডের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে আসবে না, তাহলে হচ্ছে ইটা অফ ডিজেড। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এইটাকে আবার দুটো ইন্টিগ্রেশন হলো, এবার এটার ভ্যালু কত এটার ভ্যালু কত দেখি, সেই দুটো ভ্যালু বার করব, এখানে পুট করব, তাহলে এটার ভ্যালু পেয়ে যাব, তাহলে এটার ভ্যালু এখানে পুট করব, আর এটার ভ্যালু তো আমি পেয়ে রেখেছি 2 নম্বরে, তাহলেই মেন ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তা নাও এটাকে আমি যদি 3 নম্বর দিই, নাও এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে, ইন্টিগ্রেশন ওভার গামা ডিজেড, দ্যাট মিনস গামাতে গামা মানে কি মডুলাস অফ জেড মাইনাস আলফা ইকুয়ালস টু ইপসিলন, মানে এটা পুট করব, তাহলে এখানটায় ডিজেড মানে হচ্ছে এটা পুট হবে, তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিজেডের ভ্যালু আই এপসিলন বাইরে বেরিয়ে আসলো, ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, থিটা ভ্যারিজ ফ্রম 0 to 2 পাই। ঠিক আছে, এবার এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, ই টু দি পাওয়ার আই থিটা বাই আই, তার মানে বাইরের আইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ই টু দি পাওয়ার আই থিটা বাই আই, থিটার ভ্যালু যদি 2 পাই বসাই তাহলে 2 পাই আই মাইনাস ই টু দি পাওয়ার 0, দিস ইজ ইকুয়ালস টু এপসিলন 2 পাই আই, মানে কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই, কস কস আই থিটার ভ্যালু কত, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই মাইনাস ই টু দি পাওয়ার 0, মানে তো 1 ছিলই, যে কস 2 পাই এর ভ্যালু হচ্ছে 1, সাইন 2 পাই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 1 0, দ্যাট মিনস 0, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে গেল 0। এবার এটার ক্ষেত্রে দেখি, তো এটার আবার কি ক্যারেক্টারিস্টিক্স দেখো, যে এটা এই ফাংশনটার ভ্যালু ভেরি স্মল, তাই না? তাহলে এটার ভ্যালু যদি ভেরি স্মল হয় তাহলে এটাকে আমি খুব ছোট একটা কিছু একটা ফাইনাইট লেন্থ দিয়ে কিছু একটা ফাইনাইট লেন্থ লিখতে পারবো, যেমন আমার নোটে লেখা আছে ডেল্টা বাই 2 পাই, তুমি শুধু ডেল্টাও ধরতে পারো, ওটা একটা ফাইনাইট লেন্থ দেবে। আমি যদি এমএল ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই যে ইটা ডিজেড, ঠিক আছে, তাহলে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এমএল, এরম টাইপের ব্যাপার, যেখানে এম মানে হচ্ছে ফাংশনটার সুপ্রিমাম ভ্যালু, এল মানে হচ্ছে এখানটায় যে কার্ভ তার লেন্থ, তাহলে এটার সুপ্রিমাম ভ্যালু পাবো নিশ্চয়ই, কারণ এটা ফাইনাইট লেন্থের, কারণ কোনো একটা সময় এর ভ্যালু বা 0 হয়ে যাচ্ছে, তার মানে দিস ইজ অফ ফাইনাইট লেন্থ, যে লেন্থটাকে আমি ডেল্টা বাই 2 পাই ধরেছি, তুমি শুধু ডেল্টাও ধরতে পারো। ঠিক আছে, এরম টাইপের আমরা লিখতে চাইছি, তাহলে অ্যান্ড 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 ইন্টিগ্রেশন ওভার গামা ইটা ডিজেড, এটার ভ্যালু মডিউলাস অফ, সরি মানে এমএল ফর্মুলা মানে মডিউলাস অফ হয়, তাহলে মডিউলাস অফ এটা দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু
ইটার ম্যাক্সিমাম ভ্যালু, সুপ্রিমাম ভ্যালু, যেহেতু ফাইনাইট তার ওর কিছু না কিছু একটা সুপ্রিমাম ভ্যালু থাকবে, তাহলে এটা ডেল্টা ইন্টু এই কার্ভের লেন্থ এল, যেটা এম এল, এটা যেহেতু সার্কেল অফ রেডিয়াস এপসিলন, তাহলে সার্কেলের পেরিমিটার কত হয়, লেন্থ কত হবে ইয়ের 2πr, তার মানে 2π এপসিলন। ঠিক আছে, এই 2π এর সাথে কেটে দেওয়ার জন্য নিচে 2πটা ধরা হয়েছে। ঠিক আছে, তুমি না ধরলেও পারতে। তাহলে পরের লাইনে এটা কত হয়ে যাবে, ডেল্টা এপসিলন, সিন্স এপসিলন ইজ ভেরি স্মল, তার থেকে একটা পজিটিভ ভ্যালু, এটা পসিবিলিটি কি জিরো হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে সো এই ডেল্টা ইজ ভেরি স্মল কেন, কারণ সার্কেলটা ভেরি স্মল ছিল। তাহলে সো এই ভেরি স্মল একটা পজিটিভ নাম্বার, তার থেকে মড ভ্যালু ছোট, তাহলে এটার অনলি পসিবিলিটি জিরো। তাহলে সো ইন্টিগ্রেশন ওভার গামা ইটা ডিজেড ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম জিরো, এটার ভ্যালু পেয়ে গেলাম এমএল ফর্মুলা দিয়ে জিরো, তাহলে এটার ভ্যালু পুরোটাই হয়ে গেল জিরো। তাহলে এটার ভ্যালু যদি জিরো হয়ে যায় ফ্রম ওয়ান, এটার ভ্যালু এখানটায় জিরো পুট করে দিলাম, আর এটার ভ্যালু পুট করে দিলাম যেটা পেয়েছি 2πi। তাহলে সো ফ্রম 1 2 and 3 উই হ্যাভ এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0 প্লাস 2πi এফ অফ আলফা, দিস ইজ ইকুয়ালস টু এটা জিরো আর এটার ভ্যালু 2πi এফ অফ আলফা। তাহলে সেটা আমরা যদি লিখি, তাহলে সো ফ্রম 1 2 and 3 বা যা যা ইউজ করেছি সবগুলো দিয়ে আমরা পেলাম ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড জেড মাইনাস আলফা অফ ডিজেড ইজ ইকুয়ালস টু 2πi ইন্টু এফ অফ আলফা। দিস ইমপ্লাইজ এফ অফ আলফা মানে হয়ে গেল 2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড। এটাই আমাদের রেজাল্ট চেয়েছে। ঠিক আছে, প্রমাণ আসার মতন আমি আরও একবার ছোট্ট করে বলে দিচ্ছি কসি ইন্টিগ্রাল ফর্মুলা কি, যে এফ জেড অ্যানালিটিক তাহলে, এবং আলফা হচ্ছে ইনসাইড এ পয়েন্ট অফ সি, নট অন, উইদিন অ্যান্ড অন লিখবো না, অনলি উইদিন মানে ইনসাইড সি, তাহলে এই রেজাল্টটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা শুধু এইটুকু নিয়ে ক্যালকুলেট করছি, এটা দিয়ে উপরে এফ অফ আলফা প্লাস মাইনাস করে দিলাম, দিয়ে দুটো ইন্টিগ্রেশন সেপারেট করে দিলাম, তার মধ্যে এই ইন্টিগ্রেশনটা এফ অফ আলফাটা বাইরে বেরিয়ে আসবে, ভেতরে যেটা থাকলো সেটা আমরা নর্মাল যদি পুট করে দিই 2πi এফ অফ আলফা আসবে। এবার এটার ভ্যালু কি, এটা দেখেই বুঝতে পারছি এফ ড্যাশ আলফা আমাকে অ্যাপ্লাই করতেই হবে। তাহলে এফ ড্যাশ আলফা মানে এটা লিমিট তুলে দিলে একটা এক্সট্রা ফাংশন এর সাথে যোগ হয়ে যাবে, কারণ এই ফাংশনের লিমিটের ভ্যালু এটা, ফাংশনের ভ্যালু তো আর ডাইরেক্ট এটা নেই, তো ফাংশনের ভ্যালু এর থেকে হয় ছোটো হবে নয় বড় হবে, সেই জন্য প্লাস এটা করে দিয়েছি। তাহলে এটার ভ্যালু হয় পজিটিভ না হয় নেগেটিভ, বাট ভেরি স্মল, এবং ভেরি স্মল মানে কি, যখন জেড টেন্স টু আলফা হবে তখন এটা টেন্স টু জিরো হতে হবে, তাই লিখেছি এখানটায়। এবার জেড টেন্স টু আলফা মানে সার্কেলের সমস্ত পয়েন্টগুলো হচ্ছে আলফার দিকেই কাছাকাছি আছে, তার মানে রেডিয়াসটা ছোট। ঠিক আছে, দিয়ে এবার আমি যদি এটার উপরে ইন্টিগ্রেশন নিই তাহলে দুটো সেপারেট ইন্টিগ্রেশন হয়ে গেল, তার মধ্যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু ক্যালকুলেট করে জিরো, এই ইন্টিগ্রেশনের ভ্যালু এমএল ফর্মুলা অ্যাপ্লাই করে জিরো, সবগুলো পুট করে দিলে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের প্রথম প্রশ্ন মনে আসবে যে কখন ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করব আর কখন আমাদের কসি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করব, তাই না? আমাদের যখন অঙ্ক আসছে তখন আমরা লিখবো এটা। তারপরে নোট 1 দেখবে নিচে লেখা আছে খুব ইন্টারেস্টিং একটা কথা, যে আলফা হচ্ছে একটা ইনসাইড পয়েন্ট অফ সি, আর এখানটায় ইন্টিগ্রেশন করেছি সি বরাবর, মানে এই বরাবর ইন্টিগ্রেশনটা করেছি। তাহলে ফাংশানের ভেতরে মানে ভেতরের কোনো একটা পয়েন্টে ফাংশানের ভ্যালু, সেটা মানে দেখো সি এর উপরের পয়েন্টে ফাংশানের ভ্যালুর সাথে ইকুয়াল করার চেষ্টা করা হচ্ছে এই ফর্মুলাতে। মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। নোট 1-এ লেখা আছে সি এর ইনসাইড একটা পয়েন্ট, সেখানে ফাংশানের ভ্যালুকে ইকুয়াল করা হচ্ছে সি এর উপরে, মানে উপর বরাবর পয়েন্টে ফাংশানের ভ্যালুর সাথে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানটার ফাংশানের ভ্যালু, আর এই দিকে ফাংশানের ভ্যালুগুলোর সাথে একটা রিলেশন নিয়ে এসছে কসি ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক তারপরে আছে গাউস মিন ভ্যালু থিওরাম, এটা আমি নোট থেকে বলে দিচ্ছি, মুখস্থ করার দরকার নেই স্টেটমেন্টটা, যে আর যদি পারো তো মুখস্থ করবে। এফ জেড ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন অন এ ডোমেন ডি, অ্যান্ড ইফ এ সার্কুলার রিজিয়ান জেড মাইনাস আলফা লেস ইকুয়ালস টু এটা কি রো, জেড মাইনাস মডুলাস অফ জেড মাইনাস আলফা লেস ইকুয়ালস টু রো, মানে এটা শুধু
অন দ্য এটা অন দ্য সার্কেল নয়, অন অ্যান্ড ইনসাইড ইজ কন্টেন্ট ইন ডি। তাহলে ডি একটা ডোমেন যেখানে ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক, তার ভেতরে একটা সার্কুলার ডিস্ক এটা আছে, তার মানে সার্কুলার ডিস্কের উপরে ফাংশনটা অ্যানালিটিক। ঠিক আছে, তাহলে বলেছে এফ অফ আলফা ইকুয়ালস টু 1/2 পাই, এরকম সামথিং কিছু একটা দেওয়া আছে। দেখে বুঝতে পারছি আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে এসছে। তাহলে আমি যদি দিস ইজ ইকুয়ালস টু রো এই সার্কেলটাকে এই ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করি, তাহলে কি লিখবো, জেড মাইনাস আলফা ইকুয়ালস টু রো ই টু দি পাওয়ার আই থিটা। জাস্ট ওটা পুট করে দিলেই চলে আসবে এটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের 2 নম্বরে কিছু প্রবলেম দেওয়া আছে। দেখি 2-এর ফার্স্ট প্রবলেম দেওয়া আছে, একটা অঙ্ক ভালো করে দেখো, তাহলে দেখো বুঝতে পারবে যে জেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার বাই জেড প্লাস আই অফ ডিজেড এভালিউট এটা হোয়ার সি ইজ দ্য সার্কেল মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2। তাহলে আমি প্রথমেই এরকম ইন্টিগ্রেশন পেলেই মাথায় প্রথম চিন্তা আসবে, এতদিন তো আমরা শুধু ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করেছি, ইন্টিগ্রাল ফর্মুলা তো আমার হাতে ছিল না, এবার ইন্টিগ্রাল ফর্মুলাও হাতে চলে এসছে। তাহলে দুটোর মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হবে এখানটায়, এই হচ্ছে আমাদের ফার্স্ট মনে আসা উচিত। তো দেখো আমরা প্রথমেই দেখি এই গোটা ফাংশনটা উইদিন অ্যান্ড অন সি মানে এই সার্কেলে অ্যানালিটিক কিনা। যদি অ্যানালিটিক হয় ডাইরেক্ট ইকুয়ালস টু 0 বাই ইউজিং কসি ফান্ডামেন্টাল থিওরাম, না হলে তখন ইন্টিগ্রাল ফর্মুলা ভাববো। তাহলে দিস ইজ এ সার্কেল উইথ সেন্টার অরিজিন অ্যান্ড রেডিয়াস 2। তাহলে এটা হবে জেড ইকুয়ালস টু 2, এটা হবে জেড ইকুয়ালস টু -2। ঠিক আছে, আচ্ছা এবার এইটা উপরেরটা তো ঠিক আছে, উপরে তো নন অ্যানালিটিক হওয়ার কোনো চান্স নেই, নন অ্যানালিটিক নিচেরটার জন্য হতে পারে। তাহলে এটা কোথায় কোথায়, এই পোর্শনটা কোথায় কোথায় জিরো আসার সম্ভাবনা, জেড স্কোয়ার মানে 9 মাইনাস জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0 কখন কখন আসবে, যখন জেড ইকুয়ালস টু +-3 হবে। তাহলে +3 মানে সার্কেলের বাইরে, -3 মানে সার্কেলের বাইরে। তাহলে সার্কেলের ভেতরে অন্তত এইটা ভ্যানিশ করবে না, এই পার্টটুকু। তাহলে এই পার্টটুকু এখন পর্যন্ত অ্যানালিটিক, উপরে আছে ও তো ভ্যানিশ, উপরে আছে ও 0 হয়ে গেলে গোটা ফাংশনই 0, কিন্তু নিচে 0 চলে আসলে কি আনডিফাইন্ড হয়ে যাবে, মানে নন অ্যানালিটিক হবে। তাহলে এই পোর্শনটা কিন্তু নন অ্যানালিটিক হওয়ার চান্স নেই, কারণ সার্কেল -2 আর 2 এর মধ্যেই সীমাবদ্ধ, আর এরা 0 হবে 3 আর -3 বাইরে। আচ্ছা এবার এইটার দেখি, এইটুকু কিন্তু অ্যানালিটিক হয়ে গেল। এইটা দেখি জেড ইকুয়ালস টু -i। আচ্ছা তাহলে এইটা যদি 2 -2 হয় রিয়াল লাইন, এটা কমপ্লেক্স লাইন, এটা কত হবে 2i, এটা হবে -2i। আর এখানটায় জেড ইকুয়ালস টু -i আসছে, -2i এখানে, তাহলে এখানটায় হচ্ছে জেড ইকুয়ালস টু -i। তাহলে এই পার্টটা কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়ার চান্স আছে এই সার্কেলের ভেতরে। তাহলে এইটাকে যদি আমি এফ জেড বাই জেড মাইনাস আলফা এই পোর্শনে লিখতে চাই এইভাবে, যেখানে এফ জেড অ্যানালিটিক, তাহলে অবভিয়াসলি এফ জেড মানে এইটুকু নেব, যেহেতু গোটাটা অ্যানালিটিক হলো, আর এখানে আলফার ভ্যালু কত নেবো, -i। ঠিক আছে, তাহলে জানি না আমি বোঝাতে পারলাম কি না, যদি না বুঝতে পারো আমাকে একবার কমেন্টে বলো যে কোন পোর্শনটুকু অ্যানালিটিক নেবো। এবার এটাও যদি বাইরে থাকতো, সাপোজ এই পার্টটাও যদি 0 না হওয়ার চান্স থাকতো, তাহলে গোটাটাই অ্যানালিটিক হয়ে যেত, তখন কসি ফান্ডামেন্টাল থিওরাম আগের ভিডিও অনুযায়ী এটাকে 0 লিখে দিতাম, কিন্তু এইটার জন্য অ্যানালিটিক হলো না। তাহলে এবার আমি কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবার চেষ্টা করব। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, আমি ধরে নিই এফ অফ জেড বাই, এইটাকে আমি এই ফর্মেটে লিখব, জেড মাইনাস অফ -i অফ ডিজেড। বুঝা গেল? আচ্ছা তাহলে যেখানে হোয়ার এফ অফ জেড মানে হচ্ছে জেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কসি ফান্ডামেন্টাল থিওরাম আমাদের কি এই ফর্মেটে আসবে, তাহলে জেড এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা চলে এসে সামনে একটা 1/2 লাগবে, 2πi লাগবে। তাহলে 2πi গুণ করে দিলাম ইন্টু 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস অফ -i অফ ডিজেড। তাহলে এখানটাই দেখো এই ফর্মেটে চলে এসছে 1/2π এফ জেড বাই জেড মাইনাস আলফা, যেখানে আলফার ভ্যালু -2। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত, এফ অফ আলফা, তাহলে এর ভ্যালু কত হবে, এফ অফ -2 বলছি সরি, এটার ভ্যালু হবে এফ অফ -i, আলফার জায়গায় -i আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/2πi এফ অফ -i। এফ জেড মানে কত এটা,
তাহলে এফ অফ মাইনাস আই মানে কি, জেডের জায়গায় মাইনাস আই পুট করে দেবো। তাহলে জেডের জায়গায় যদি মাইনাস আই পুট করি তাহলে আসছে 1/2πi ইন্টু, এটা হচ্ছে মাইনাস আই ডিভাইডেড বাই 9 মাইনাস আই স্কোয়ার মানে +10 হয়ে যাবে। এটা এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে, ওহো এটা 1/, লিখছি কেন, এইটা পড়ে থাকছে, তাহলে 2πi, ঠিক আছে। তাহলে কাটছে কে কে, এইটা আর এটা কেটে যাচ্ছে 5, আর মাইনাস আই, আই মিলে আই স্কোয়ার, তার সঙ্গে মাইনাস আই স্কোয়ার মানে 1, দ্যাট মিনস এখানটায় পড়ে থাকছে π/5, π/5, দিস ইজ দ্য অ্যান্সার। আর যদি গোটাটাই অ্যানালিটিক হয়ে যেত তাহলে ডাইরেক্ট 0 লিখে দিতাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3, এটা বুঝতে না পারলে অবশ্যই বলো, আমাকে কমেন্ট করো। ফাইন্ড ভ্যালু অফ ইন্টিগ্রেশন cos z dz বাই জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস 9, হোয়ার সি মানে ইন্টিগ্রেশন ওভার সি দেওয়া ছিল, হোয়ার সি মানে মডিউলাস অফ জেড ইজ ইকুয়ালস টু 2। তাহলে এটারও আমরা দেখি কি করা যায়। তাহলে এটা হচ্ছে একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 2। তা আমাদের চোখে দেখেই বুঝতে পারছি এটা কি আছে, জেড ইকুয়ালস টু 0। যদি 0 হতে হয় জেডের ভ্যালু 0, মানে এইখানটাতেই ভ্যানিশ করে যাবে। তাহলে এটা কিন্তু অ্যানালিটিক এফ জেডের মধ্যে আসবে না, এটা আসবে কি, আচ্ছা দেখি, এটা ভ্যানিশ করবে কখন, যখন জেড স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0, তার মানে জেড ইকুয়ালস টু +-3i। এর রেডিয়াস কত, একটা হচ্ছে জেড ইকুয়ালস টু 2, জেড ইকুয়ালস টু -2, তাহলে এদিকে যাবে 2i, এদিকে যাবে -2i, আর এটা কোথায় ভ্যানিশ হবে, 3i মানে এরও বাইরে, -3i মানে এরও নিচে। তাহলে এই পার্টটুকু হয়ে গেল আমাদের এফ জেড, আর এই পার্টটুকুকে আমরা লিখতে চেষ্টা করব জেড মাইনাস আলফা। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2πi ইন্টু 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস 0 ডিজেড, যেখানে এফ জেড মানে হচ্ছে আমি যেটুকু ঘিরে রেখেছি এটা, পাশে লিখবে কিন্তু এটা, হ্যাঁ। তাহলে দিস ইকুয়ালস টু কী হবে, এটার ভ্যালু এফ অফ আলফা মানে এফ অফ 0, তাহলে 2πi ইন্টু এফ অফ 0, এফ অফ 0 এর ভ্যালু কত, cos0/9, cos0 মানে 1, তার মানে 2πi ইন্টু 1/9, দ্যাট মিনস 2πi/9 হবে এর অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 4-এ কোশ্চেনটা বলেছে যে গামা টি ইজ ইকুয়ালস টু e⁻it, যেখানে 0 লেস দ্যান ইকুয়ালস টু টি লেস দ্যান ইকুয়ালস টু 2π, ঠিক আছে। তাহলে দেন প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু সবসময় 0, যেখানে 1 নম্বরে এফ জেডের ভ্যালু দিয়েছে e⁻z/z-2, আর 2 নম্বরে এফ জেডের ভ্যালু দিয়েছে z3/z²+4। দুটো এফ জেডের ক্ষেত্রেই ফাংশন ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে ভ্যানিশ করে যাবে। তাহলে এটা মানে কি, নিশ্চয়ই কসি ফান্ডামেন্টাল থিওরাম এসছে আমাদের, যেহেতু জেড মাইনাস আলফা টালফা নেই। আচ্ছা তাহলে দেখি এই সার্কেলটা কেমন দেখতে, গামা টি মানে e⁻it, তাহলে এটাকে যদি আমি মডিউলাস অফ জেড হিসাবে লিখতে চাই তাহলে এর রেডিয়াস কত, 1, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটাকে দেখো লেখা যাবে মডিউলাস অফ জেড ইজ ইকুয়ালস টু 1, ঘুরিয়ে লেখার চেষ্টা করো, জেড তো না টি, টি হবে এখানটায়, টি লেখাও যায় জেড লেখাও হয়, ভেরিয়েবল চেঞ্জ করলে তো কিছু যায় আসে না। তাহলে জেড জেড দিয়ে লিখছি, মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1, এটাকে ভাঙলে আমরা কি লিখবো, যে জেড ইকুয়ালস টু 1 ইন্টু e⁻i θ, সেটা এখানটা লেখা আছে, ঠিক আছে। টি এর ভ্যালু তো এখানটায় দেওয়াই আছে, তার মানে জেড এর ভ্যালু হবে 0 লেস দ্যান ইকুয়ালস টু জেড লেস দ্যান ইকুয়ালস টু 2π। তাহলে আলটিমেটলি দিস ইজ এ সার্কেল উইথ সেন্টার অরিজিন অ্যান্ড রেডিয়াস 1, তাহলে এটা 1, এটা -1, এ কি ভ্যানিশ করবে, এখানটায় e⁻z/z-2, গোটা ফাংশনে ভ্যানিশ করার জায়গা, আনডিফাইন্ড হওয়ার জায়গা নিচেরটুকু, উপরেরটুকু তো আনডিফাইন্ড হবেও না কোনো দিন, এটা 2তে ভ্যানিশ হবে, 2 তো সার্কেলের বাইরে। তাহলে লিখবো কি, ক্লিয়ারলি এফ জেড ইকুয়ালস টু e⁻z/z-2 ইজ অ্যানালিটিক উইদিন অ্যান্ড অন গামা, সো ইটস ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি এটাও তাই, এটা কোথায় ভ্যানিশ করবে, z²+4 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস জেড ইকুয়ালস টু +-2i, এটা হচ্ছে i, এটা হচ্ছে -i, 1 রেডিয়াস যেহেতু, 2i মানে এর উপরে, -2i মানে এর নিচে, তাহলে এটাও সেম একইভাবে 0 হবে, সেই জন্যই এটা একবারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর আসছে আমরা নেক্সট অঙ্কে। আমার অঙ্ক ভাষাগুলো সব নোটে লিখে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা নোটটা দেখে ভাষাগুলো দেখে নিই। আচ্ছা আমাদের নেক্সট টপিক হচ্ছে
কনসিকুয়েন্সেস অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা। যেমন আমরা কনসিকুয়েন্সেস অফ কসি ফান্ডামেন্টাল থিওরাম পড়েছিলাম, এবার আমরা পড়বো কনসিকুয়েন্সেস অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা। কি যে কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর অ্যানুলাস রিজিয়ান। অ্যানুলাস মানে হচ্ছে দুটো কার্ভ, সরি একটা এরিয়া যেটা দুটো কার্ভ দিয়ে বাউন্ডেড থাকে, সেটাই বলা হয় অ্যানুলাস রিজিয়ান। তাহলে এই পোর্শনটাকে বলবো অ্যানুলাস রিজিয়ান। ঠিক আছে, আগে কি ছিল, একটাই কার্ভ, তার ভেতরে একটা পয়েন্ট হচ্ছে আলফা। এবার আমরা অ্যানুলাস রিজিয়ানে পড়বো। তো ধরে নিচ্ছি যে C1 একটা কার্ভ, তার ভেতরে ইনসাইড C2 আর একটা কার্ভ আছে। ঠিক আছে, এবং আলফা পয়েন্টটা হচ্ছে ওই অ্যানুলাস রিজিয়নের একটা পয়েন্ট। ঠিক আছে, তার মানে আগে কি ছিল, গোটা C1 কার্ভের পুরো ভেতর পোর্শনটুকু হয়ে যাচ্ছে আমাদের অ্যানালিটিক ছিল, কিন্তু এখানটায় কি C1 এর ভেতরে অ্যানালিটিক এক্সেপ্ট এই পোর্শনটা, এই ভেতরের পোর্শনটা বাদ দিয়ে বাকিটা অ্যানালিটিক হয়ে যায়, সেই জন্য ওইটাকে C2 দিয়ে ঘিরে রেখেছি। এবার এর ভেতরের কোনো একটা পয়েন্টে আলফা হচ্ছে, এই এরিয়ার ভেতরে অ্যানুলাস রিজিয়নের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে আলফা, এবং অ্যানুলাস ভেতরে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। আগেরটা কি ছিল, এর ভেতরে প্রত্যেকটা জায়গায়, কিন্তু এখানটায় এই পোর্শনটুকু বাদ দিয়ে অ্যানালিটিক হয়েছে, যে পোর্শনটাকে আমি C2 দিয়ে ঘিরে রেখেছি। তার মানে কি আগে গোটা ভেতরটাই ছিল, এবারে গোটা ভেতরে আছে কিন্তু এই এরিয়াটা বাদ দিয়ে, এবং আলফাটা হচ্ছে এই অ্যানুলাস রিজিয়ান যেখানে ফাংশন অ্যানালিটিক, তার ভেতরে একটা পয়েন্ট। তাহলে আমরা কি লিখবো, এফ অফ আলফা ইকুয়ালস টু, এমনি কি লিখতাম, 1/2 পাই ইন্টিগ্রেশন ওভার C1 এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড, তাই লিখতাম আগে। কিন্তু এখানে এই পোর্শনটুকুতে অ্যানালিটিক নয়, তাহলে ওই পোর্শনটুকুর ইন্টিগ্রেশনটা আমরা বাদ দিয়ে দেবো, C2 এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড। C1 এর ইন্টিগ্রেশন আগেও ছিল, সেইখান থেকে আমি C2 ইন্টিগ্রেশনটুকুকে বাদ দিয়ে দেবো। এটাই হচ্ছে অ্যানুলাস রিজিয়নের ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রমাণের জন্য একদম সিম্পল প্রমাণ, এটাকে বেস করে আমি একটা সার্কেল তৈরি করব, যার সেন্টার হচ্ছে আলফা, রেডিয়াস হচ্ছে এপসিলন, এবং নাম দিয়ে দিলাম গামা। তাহলে ফান্ডামেন্টাল থিওরাম অনুযায়ী C1 এর উপরে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওর ভেতরে যত কার্ভ থাকে তাদের ইন্টিগ্রেশনের যোগফলের সাথে সমান। তাহলে বাই কসি ফান্ডামেন্টাল থিওরাম, কনসিকুয়েন্সেস অফ কসি ফান্ডামেন্টাল, এফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড ইজ ইকুয়ালস টু, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার C2 এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড, আর একটা কার্ভ হচ্ছে গামা, ইন্টিগ্রেশন ওভার গামা এফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড। আরও যদি থাকতো তাহলে সেগুলো প্লাস করতে করতে চলে যেতাম। তাহলে পরের লাইনে এইটাকে নিয়ে চলে আসছে এইদিকে, তাহলে এটা কি হয়ে আসবে, এটা মাইনাস হয়ে আসবে, আর এখানটা হয়ে যাবে ইকুয়ালস টু। তাহলে এই দুটো সার্কেল এবার 1/2 গুণ করে দিলেই রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে। এইটাকে প্রমাণ করতে হবে এফ অফ আলফা। তাহলে নাও ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড, এটাকে কেমন করে এফ অফ আলফা বার করবো, অ্যাকচুয়ালি এটার ভ্যালু আসবে 2πi এফ অফ আলফা, দিয়ে 2πiটা এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি করে 2πi আসবো, ঠিক কসি ইন্টিগ্রেশন ফর্মুলায় আমরা যেমন এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা প্লাস এফ অফ আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস আলফা ডিজেড, দিয়ে ইন্টিগ্রেশনটাকে আমি যদি সেপারেট করে দিই, তাহলে ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা ডিজেড, এটা প্লাস এটা ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা ডিজেড, দিয়ে কী করেছিলাম, এটার ভ্যালু আমরা দেখিয়েছিলাম 2πi এফ অফ আলফা, আর এটার ভ্যালু 0 দেখিয়েছিলাম কসি ইন্টিগ্রেশন ফর্মুলায়। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু হয়ে গেল 2πi এফ অফ আলফা, তাহলে এফ অফ আলফা মানে 1/2πi এর সামনে চলে আসবে, যেটা আমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক তারপরে কসি ইন্টিগ্রেশন ফর্মুলা ফর ডেরিভেটিভ 6 নম্বর, যে ডেরিভেটিভ মানে একটা ফাংশন, একটা কার্ভ C1 যার ভেতরে ফাংশনটা মানে এফজেড ফাংশনটা উইদিন অ্যান্ড অন সি অ্যানালিটিক, ভেতরে একটা পয়েন্ট আলফা। তাহলে একটু আগে আমরা কি পেলাম, এফ অফ আলফা মানে পেলাম, এবারে এফ ড্যাশ আলফা মানে কি আসবে, 1/2πi ইন্টিগ্রেশন এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা স্কোয়ার ডিজেড,
এখানটা স্কোয়ার চলে আসবে। অ্যাকচুয়ালি ঠিক 6-এর পরে 7 নম্বরেই জেনারেলাইজ রুলটা দেওয়া আছে। জেনারেলাইজ রুলটা আমরা প্রমাণ করবো না, বেশ বড় সড়ো আসবে। আমি জেনারেলাইজ রুলটা লিখে দিই। 7 নম্বরে জেনারেলাইজ রুলটা লেখা আছে, এফ এন আলফা এন টাইমস যদি ডেরিভেটিভ করি তাহলে তার ভ্যালু হবে ফ্যাক্টোরিয়াল এন বাই 2πi ইন্টিগ্রেশন ওভার যে কারো থাকবে সি বা যাই হোক এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা টু দি পাওয়ার এন প্লাস 1 ডিজেড। এটা জেনারেলাইজ রুল 7 নম্বরে লেখা আছে। এন টাইমস ডেরিভেটিভ করলে সামনে একটা ফ্যাক্টোরিয়াল এন আসবে আর নিচে এন প্লাস 1। মানে শুধু দেখো এটা ডেরিভেটিভ করলে এফ জেডের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু বারবার ডেরিভেটিভ হচ্ছে এইটার। যেমন ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে এটা হচ্ছে দুবার, মানে এমনি তো 1 ছিলই, একটা এক্সট্রা পাওয়ার যোগ হয়ে গেল, সামনে আসবে ফ্যাক্টোরিয়াল 1, এন মানে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল 1। তাহলে ডবল ড্যাশ করলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 আর এখানটায় আরেকটা বেড়ে গিয়ে হয়ে যাবে 3। এটা হচ্ছে জেনারেলাইজ রুল। তা আমরা শুধু সিঙ্গেল ডেরিভেটিভেরটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করব। তো একটা জিনিস দেখো, আমরা মনে রাখার প্রসিডিওর বলে দিচ্ছি। এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি প্রমাণ করতে হবে? আলফাতে ডেরিভেটিভ, তার মানে লিমিট এইচ টেন্স টু আলফা এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা বাই এইচ। আমি কিন্তু ওই এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা দিয়ে করিনি, এটা এইভাবে করলে সুবিধা হবে। এইচ টেন্স টু 0 দিয়ে করলে আমাদের, ঠিক আছে? আগেরটা কি ছিল? জেড টেন্স টু আলফা এফ অফ জেড মাইনাস এফ অফ আলফা বাই জেড মাইনাস আলফা, ওটা একটা ডেরিভেটিভের ফর্মুলা, এটাও একটা ডেরিভেটিভের ফর্মুলা। জেড টেন্স টু এইচ এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা বাই এইচ। এটা মানে আমাদের প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে প্রথমে শুধু এইটার ভ্যালু কত সেটাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তার আগে আমি এইচ টেন্স টু 0 পুট করবো না হয়। তাহলে এর স্টেটমেন্ট এরকম, এই স্টেটমেন্ট মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? মেন স্টেটমেন্ট যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা। অ্যানুলাস রিজিয়নের উপরেও মনে না রাখলেও চলবে, রেজাল্টটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রমাণ তো মনে রাখতেই হবে, রেজাল্টটাও মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গিয়ে কাজে লাগে। কিন্তু স্টেটমেন্ট মুখস্থ রাখার দরকার নেই। অবভিয়াসলি এটা যদি আমি এইটুকু মনে রাখতে পারি তাহলে স্টেটমেন্ট মনে রাখা তো এমন কিছু জটিল কাজ নয়। শুধু কি লিখবো? এফ জেড ইজ অ্যানালিটিক উইদিন অ্যান অন এ অ্যানুলাস রিজিয়ন বাউন্ডেড বাই C1 অ্যান্ড C2, এইটুকু শুধু আগে পিছিয়ে জুড়তে হবে, মনেই রেখে দিও। তাহলে প্রথমে এইটার ক্যালকুলেশন করবার চেষ্টা করি আমরা। তাহলে দেখো এফ অফ আলফা মানে আমরা কি পেয়েছি? 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা ডিজেড। এবার দেখো কোনো কোনো জায়গায় এখানটা হয়তো সি লিখতে ভুলে গেছি, এখানটা ইন্টিগ্রেশন দিয়েছি কিন্তু সি লিখতে ভুলে গেছি, সিটা তোমরা লিখে নিও। তাহলে এফ অফ আলফা প্লাস এইচ, এটার মানে কত হবে? আলফা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আলফা প্লাস এইচ হয়ে যাবে। তাহলে 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ অফ ডিজেড, আলফার জায়গায় আলফা মাইনাস এইচ, যে এটা থেকে এটা বিয়োগ করে দিই। তাহলে এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা, তাহলে 1/2πi সব কমন চলে যাবে। ইন্টিগ্রেশনের ভেতরে কমন যাবে এফ অফ জেড, পড়ে থাকবে 1/z মাইনাস আলফা মাইনাস এইচ মাইনাস 1/z মাইনাস আলফা অফ ডিজেড, ঠিক আছে? দিয়ে ভেতরেরটাকে যদি আমি এমনি নর্মাল যোগ বিয়োগ করি তাহলে সেটা চলে আসবে 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এইচ এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ ইন্টু জেড মাইনাস আলফা অফ ডিজেড, ঠিক আছে? তাহলে এবার কি এইচ দিয়ে ভাগ লাগবে, তাহলে এইচটা দিয়ে এটাকে ভাগ করে দিই। তাহলে বাই এইচ ইজ ইকুয়ালস, আচ্ছা একবারে অত লেখা যাবে না, এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা বাই এইচ, তার মানে এদিক থেকে এইচটা সরে গেল। তাহলে পরে থাকবে 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ অফ জেড মাইনাস আলফা অফ ডিজেড। তাহলে আমার এই পোর্শনটুকু পেয়ে গেলাম। এর সামনে শুধু লিমিট এইচ টেন্স টু 0 দেওয়ার দরকার আছে, ঠিক তো? আচ্ছা, তাহলে এটা একটা দেখানো যায় বা আর একটা দেখানো যায়, এই জিনিসটাকে এই দিকে নিয়ে চলে আসলাম, তাহলে বিয়োগ হয়ে আসবে, সেটার লিমিট যদি আমি 0 দেখাতে পারি, মানে এরকম
লিমিট এইচ টেন্স টু জিরো, এইটা মাইনাস এই টোটাল জিনিসটা জিরো যদি দেখাতে পারি, মডিউলাস দেখাতে পারলে আরও ভালো, কারণ মড ভ্যালু জিরো হলে কনফার্মলি ভেতরেরটাও জিরো হয়। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি জিরো দেখাতে পারি তাহলে কিন্তু হবে। পরের লাইনে ডিস্ট্রিবিউট করে দেবো এইচ টেন্স টু জিরো এটা, আর এইচ টেন্স টু জিরো এটার উপরে দিলে সে লিমিট দেওয়ারই দরকার নেই, রাখারই দরকার নেই, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ। তাহলে এবার আমার টার্গেট এইটা থেকে এইটা বিয়োগ করে দেবো মডিউলাস এর ভেতরে। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ আমাদের একটু মনে রাখতে হবে, নাহলে হবে না। আচ্ছা, তাহলে ঠিক তারপরে আমি যদি এবার মডিউলাসের ভেতরে বিয়োগ করতে চাই, তাহলে নাও মডিউলাস অফ এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা বাই এইচ মাইনাস 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ ইন্টু জেড মাইনাস আলফা অফ ডিজেড। ঠিক আছে, বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ যদি করে দিই, আচ্ছা তাহলে এটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি, যেটা সেটা পুট করে দিই 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি। এই সাইনটা কিন্তু এমন কোনো হাইপঞ্চাস কিছু ব্যাপার নয়, হ্যাঁ, এমনি দেওয়া আছে এটা ইন্টিগ্রেশন, এই এই সাইনটা অ্যারোটা। তাহলে এটা হচ্ছে এফ অফ জেড অফ ডিজেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ অফ জেড মাইনাস আলফা, আর এটা তো যা লেখা আছে তাই 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড। ওহো, এটা এক মিনিট এটা কি, কোনটাকে বিয়োগ করছি এইটাকে, তো মানে স্কোয়ার হিসাবে আছে, সরি এইটাকে বিয়োগ করবো। হ্যাঁ, আমি এটা ভুল লিখে সেম জিনিস লিখেছি, এটা স্কোয়ারটাকে বিয়োগ করবো। তাহলে এটা না, এটা স্কোয়ারটাকে বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে বাই জেড মাইনাস আলফা স্কোয়ার। ঠিক আছে, দিয়ে আমি আবার 1/2 পাই আই কমন নিয়ে নেবো, ইন্টিগ্রেশনের ভেতরে এফ জেডটাকে কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কে 1/z মাইনাস আলফা মাইনাস এইচ বাই জেড মাইনাস আলফা মাইনাস 1/z মাইনাস আলফার হোল স্কোয়ার অফ ডিজেড। এবার এটাকে সিম্পলিফাই করব, এটাকে যদি সিম্পলিফাই করি আর এই পোর্শনটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তার মধ্যে মড আই, এটা মডের ভেতর থেকে বাইরে, মানে গোটাটার সামনে মড বসবে, তার মধ্যে এটা তো রিয়েল নাম্বার, ও যা আছে তাই থাকবে, 2 পাই আই থাকবে, শুধু মড আই তার ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে এটা বেরিয়ে আসবে 2 পাই হিসাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড, এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এসছে এইচ বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ বাই জেড মাইনাস আলফার হোল স্কোয়ার অফ ডিজেড। ঠিক আছে, এখান থেকে আরও বের করা যাবে, এইচটাকে যেমন বের করা যাবে, তাহলে মডিউলাস অফ এইচ বাই 2 পাই ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস আলফা মাইনাস এইচ জেড মাইনাস আলফা তার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এটুকু পেয়ে গেছি। এবার যেই সামনে এইচ টেন্স টু জিরো পুট করব, তাহলে এইটা যদি জিরো চলে আসে, তাহলে আমাদের মডিউলার লিমিট এইচ টেন্স টু জিরো, এই মডের ভ্যালুটা জিরো, তার মানে আলটিমেটলি গোটা মডটা তুলে দিলেও সেটা জিরো থাকবে, লিমিট এইচ টেন্স টু জিরো, আর এখানে এইচ দেওয়ার দরকার নেই যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ। এই হচ্ছে আমার টার্গেট। আর এইচ টেন্স টু জিরো যদি বসাই, এখানটায় জিরো বসে গেল, কিন্তু নিচেও আবার জিরো চলে এসছে, মানে নিচেও আবার এইচ টেন্স টু জিরো চলে আসছে। তাহলে সেটা কীরকমভাবে করা যায়, আমার নোটে একটা বড়সড় প্রসিডিওর করে দেওয়া আছে, তোমরা সেটাকে ফলো করতে পারো, বা একটু শর্টকাট মেথডেও করতে পারো, যে ঠিক এর পরে যদি এইচ টেন্স টু জিরো বসাই, এখানটা এইচ জিরো বসাবো, এখানটা এইচ জিরো বসাবো, তাহলে এটা জিরোর জন্য গোটাটাই জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর, বা এমএল ফর্মুলা দিয়ে একটা করা যায়, যেটা আমার নোটে লেখা আছে, সেটাও তোমরা করতে পারো। তো আমার মনে হয় মনে রাখাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা চলে এসছে। সুতরাং এমএল ফর্মুলা গুলি মারো, লিমিট এইচ টেন্স টু জিরো আমি পুট করে দিচ্ছি বোথ সাইডে। ঠিক আছে, তাহলে বোথ সাইডে যদি লিমিট এইচ টেন্স টু জিরো পুট করে দিই, মডিউলাস অফ এই জিনিসটা, মানে এটা এখানটায় পুট করে দিলাম, ইজ ইকুয়ালস টু চলে আসলো জিরো। তাহলে ফাংশনটার ভ্যালু যদি জিরো হয়, মড ভ্যালু জিরো হয়, তাহলে ফাংশনটার ইটসেলফ ভ্যালুও জিরো হবে। তাহলে দিস ইমপ্লাইজ, বুঝতে পেরেছো, এখানটায় এইচ আর এই এইচ জিরো পুট করে দিলাম, যেটা আমার কত নম্বর ইকুয়েশন সেটাও বলে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত আমরা এসছি আমার প্রুফের, দিয়ে বোথ সাইডে জিরো পুট করে দিচ্ছি, বাকি পোর্শনটুকু আর দেখো না।
আমার খাতার ওখানটা এমএল ফর্মুলা দিয়ে করা আছে, এটা একটু চালাকি মেথড করে দিলাম। 0 দ্যাট মিনস লিমিট এইচ টেন্স টু 0, মড ভ্যালু যদি 0 হয় ফাংশনটার ইটসেলফ ভ্যালুও 0। তাহলে এটার সামনে এইচ টেন্স টু 0 বসবে, এটার সামনে বসবে না, যেহেতু এখানটা এইচ বলা কোনো টার্ম নেই। তাহলে এফ অফ আলফা প্লাস এইচ মাইনাস এফ অফ আলফা বাই এইচ মাইনাস 1/2 ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ এটা মানে কি এফ ড্যাশ আলফা মাইনাস এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই 1/2 ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড ডিজেড বাই জেড মাইনাস আলফা তার স্কোয়ার। ঠিক আছে, সিম্পল প্রুফ, একটু টেকনিকটা মনে রাখতে হবে। আচ্ছা, সাতেরটা জেনারেলাইজ মেথড আছে, আমাদের মুখস্থ করবার দরকার নেই। আচ্ছা, এবার কিছু 2-4টে প্রবলেম করিয়ে দিই। যেমন 8-এর এটা দেওয়া আছে এভ্যালিউট ইন্টিগ্রেশন ওভার সি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 অফ ডিজেড, যেখানে সি যে কার মডুলাস অফ জেড ইকুয়ালস টু 3। বিও আছে আর একটা অঙ্ক, আমি এরটাকে বলে দিচ্ছি। তাহলে দিস ইজ এ সার্কেল উইথ সেন্টার অরিজিন অ্যান্ড রেডিয়াস 3। তাহলে এরকম করে যদি দিই, তাহলে রিয়েল লাইনে এটা জেড ইকুয়ালস টু 3, এটা জেড ইকুয়ালস টু -3, এটা কমপ্লেক্স লাইনে জেড ইকুয়ালস টু 3i, এটা জেড ইকুয়ালস টু -3i। তাহলে প্রথমে এই দুটোকে সেপারেট করে দিই, ইন্টিগ্রেশন ওভার সি সাইন পাই জেড স্কোয়ার বাই জেড মাইনাস 1। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, দেখো এই দুটো ফাংশনই জেড ইকুয়ালস টু 1 মানে ভেতরে পড়ছে, জেড ইকুয়ালস টু 2 মানে ওটাও ভেতরে পড়ছে। আমার তো লাগবে জেড মাইনাস আলফা, তো এখানটাতে চলেছে জেড মাইনাস আলফা, জেড মাইনাস বিটা। তাহলে প্রথমেই নিচের দুটোকে সেপারেট করতে হবে। ঠিক আছে, উপরেরটা সেপারেটের দরকার নেই, কারণ উপরেরটা তো কোনোদিনই নন অ্যানালিটিক হবে না উপরে থাকা মানেই। তাহলে এখানটা আমরা কি করব, এক কাজ করি, জেড মাইনাস 1 মাইনাস অফ জেড মাইনাস 2 যদি করে দিই, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে 1 হয়ে যাচ্ছে। আর ওইখানটায় সাইন প্লাস কস তো ছিলই, মানে এই পার্টটুকু। এবার সেপারেট করি এইটা বাই এইটা, তাহলে পড়ে থাকবে জেড ওয়ান কেটে গেল, পড়ে থাকবে নিচে অনলি জেড মাইনাস 2 অফ সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার অফ ডিজেড। সিমিলারলি এইটা বাই এইটা যখন করব, তাহলে জেড মাইনাস টু কেটে যাবে, পড়ে থাকবে নিচে ইন্টিগ্রেশন জেড মাইনাস 1, আর এটা তো থাকবেই সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার অফ ডিজেড। ঠিক আছে, এইবার আমরা দেখি এটা হচ্ছে এটা কি আছে এফ জেড, যেটা পুরোটা অ্যানালিটিক, বাই জেড মাইনাস আলফা, যেখানে আলফার ভ্যালু 2। তাহলে আমি শুধু একটা বলে দিচ্ছি, এখানটা যদি আমি 2πi দিয়ে গুণ করি, তাহলে 1/2πi এখানে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস 2 ডিজেড। এফ জেড অ্যানালিটিক আর জেড মাইনাস আলফা, আলফাটা তো এর ভেতরের একটা পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, মানে এখানটাই জেড ইকুয়ালস টু 2 নন অ্যানালিটিক হয়ে যাচ্ছে। তাহলে এই পোর্শনটু কসো ইন্টিগ্রাল ফর্মুলা, আমি শুধু এইটার বলছি, হ্যাঁ। তাহলে এটা কসো ইন্টিগ্রাল ফর্মুলা চলে আসছে, এটার ভ্যালু এফ অফ 2। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2πi ইন্টু এফ অফ 2। এফ অফ 2 মানে 2πi, এফ অফ 2 মানে এখানটায় জেডের জায়গায় 2, এখানেও জেডের জায়গায় 2, তার মানে এখানটায় সাইন 4π কস 4π। ঠিক আছে, যদি পুট করি আমরা, তাহলে সাইন 4π মানে 0, কস 4π মানে 1। তাহলে আলটিমেটলি এফ অফ 2 এর ভ্যালু হয়ে গেল 1, দ্যাট মিনস এই পার্টের ভ্যালু হচ্ছে 2πi। আর সিমিলারলি এই পার্টে আলফার ভ্যালু 1, তাহলে এফ অফ 1 পুট হবে এখানটায়, সেটার ভ্যালু বেরোবে -2πi, এটার ভ্যালু বেরোবে -2πi, নোটে করে দেওয়া আছে। তাহলে এইটা মাইনাস অফ -2πi মানে প্লাস 2πi বেরিয়ে যাবে, যোগ করে 4πi। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক করে দিই বিয়েরটা, যেটা আমরা নেক্সট ভিডিওতে চলে যাবো, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। যেটা বলেছে সি
ই টু দি পাওয়ার 2z বাই জেড প্লাস 1 টু দি পাওয়ার 4 dz। তাহলে ক্লিয়ারলি জেড ইকুয়ালস টু -1 এটা নন অ্যানালিটিক, -1 মানে এখানটায় পড়বে এবং সেটা সার্কেলের ভেতরে হচ্ছে নন অ্যানালিটিক হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি যদি লিখতে যাই 2πi মানে কসে ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, সি ই টু দি পাওয়ার 2z বাই জেড মাইনাস অফ -1 টু দি পাওয়ার 4 dz। যদি 4টা না থাকতো তাহলে ডাইরেক্ট লিখে দিতাম এটা এফ অফ -1, কিন্তু 4 চলে এসছে, তাহলে এটা কি এন টাইমস ডেরিভেটিভ ওই ফর্মুলায় আসবে যে এফ এন আলফা ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন বাই 2πi ইন্টিগ্রেশন ওভার এফ জেড বাই জেড মাইনাস আলফা টু দি পাওয়ার এন প্লাস 1 ডিজেড। জেনারেলাইজ ফর্মেটের ডেরিভেটিভ আসবে। তাহলে এটাকে তাহলে হেয়ার এন প্লাস 1 ইকুয়ালস টু 4, তাহলে এন মানে হয়ে যাচ্ছে 3, তাহলে আলটিমেটলি এটা কি হবে, এটা হয়ে যাবে দেখো এটা মানে 2πi ইন্টু এফ অফ 3 আলফার ভ্যালু হচ্ছে -1। বুঝে গেল? এটা কম্পেয়ার করে দাও। ও আচ্ছা, এখানটা আরেকটা জিনিস লাগবে, সরি, এন এর ভ্যালু 3, তার মানে ফ্যাক্টোরিয়াল 3 লাগবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 মানে এটাকে বাই ফ্যাক্টোরিয়াল 3 করতে হবে, বাই ফ্যাক্টোরিয়াল 3, তবে ফ্যাক্টোরিয়াল এনটা আসবে। তো এটার ভ্যালু কত হবে, এফ অফ এন মানে এফ অফ 3 আলফা মানে হচ্ছে -1। বুঝা গেল? একটু কম্পেয়ার করবে তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, একটু ভিডিওটা পজ হয়ে গেছিলো, তো এখানটায় জানি না আমি কতদূর পর্যন্ত লিখেছি। তাহলে এইটাকে আমি কম্পেয়ার করব এইটার সাথে, তাহলে এন এর ভ্যালু হয়ে গেল 3, তার মানে এখানটায় আসতে হবে, তার মানে এখানটায় ফ্যাক্টোরিয়াল এন মানে ফ্যাক্টোরিয়াল 3 আসতে হবে। তাহলে এখানটা ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করে উপরে ফ্যাক্টোরিয়াল 3 গুণ করলাম, এই পোর্শনটার ভ্যালু হয়ে যাবে এটা। তাহলে f3 আলফা হবে, তাহলে f3 আলফার ভ্যালু -1 দিয়ে এবার আর ফ্যাক্টোরিয়াল 3 এখানটায় ছিল, এখানেও চলে এসছে, এইটুকু রেজাল্টের মধ্যে আসবে, এটার সাথে এইটুকু লাগবে, এটা তো আর লাগছে না। এবার একে 3বার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2z-কে 3বার ডেরিভেটিভ করলে হবে 8 ই টু দি পাওয়ার 2z দিয়ে জেডের ভ্যালু -1, ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে এটা। আর এখানটায় 2 আর ফ্যাক্টোরিয়াল 3 কাটলে 3 পড়ে থাকবে, যে সিম্পলিফাই করলে এটা আসবে। ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এরকম অঙ্ক এসেছিলো কতবার, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে আবার। তো ভিডিওটা এখানটাই থাকলো, এর পরের ভিডিওতে আমি আরও কিছু অঙ্ক দেখাচ্ছি। যদি এই ভিডিওতে না বুঝতে পারো অঙ্কগুলো, তাহলে নেক্সট ভিডিও দেখবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?